দিনকে দিন করোনার পরীক্ষা যেন তামাশায় পরিণত। 2 সপ্তাহেও মিলছে না ফল। দেশে শিশুসহ আর 39 জনের মৃত্যু। রেড জোন ঘোষিত 10 জেলার নির্দিষ্ট উপজেলার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন। বাংলাদেশের করোনা পরিস্থিতিতে হতাশ চীনের বিশেষজ্ঞ দল। টেস্ট ছাড়া সংক্রমণ রোধের কোনো উপায় জানা নেই তাদের। বললেন এখনো পিক আসেনি। আওয়ামী লীগের সমর্থন নিয়ে সংসদে জিতেছিলেন আদম ব্যাপারী পাপুল। এখন বিব্রত সরকারি দল। কুয়েতে জব্দ হচ্ছে কোম্পানির 138 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নমুনা সংগ্রহের 14 দিন পরও পাওয়া যাচ্ছে না করোনা পরীক্ষার ফল। 600 থেকে 700 নমুনা প্রতিদিনই পরীক্ষা ছাড়া ফেলে রাখা হচ্ছে। অনেক নমুনা হারিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এমনকি জট কমানোর নামে পজিটিভ রোগীদের দ্বিতীয় পরীক্ষাও বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা উপসর্গের রোগীদের নমুনা পরীক্ষা নিয়ে অনেকটা তামাশার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার রাতে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রুয়েল এস্ট্রেলা কাতার নামে ফিলিপাইনের এক নাগরিক। উপসর্গ থাকায় গত 3রা জুন নমুনা সংগ্রহ করা হলেও 16 দিনে পাওয়া যায়নি তার করোনা পরীক্ষার ফলাফল। ফিলিপাইনের এই নাগরিকের মতো শত শত নগরবাসীকে প্রতিদিন হাসপাতালগুলোর দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে করোনা পরীক্ষার জন্য। উনি গত 3 তারিখে নমুনা দিয়েছিলেন এবং 4 তারিখে এখানে ভর্তি করা হয়েছিল। 16 দিন অবধি আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। বলা হয়েছে যে আসলে কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, এগুলো আসেনি বা মিসিং হয়ে গেছে। চট্টগ্রামের নমুনা জট কমাতে গত সপ্তাহে 3000 নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ঢাকায়, কিন্তু অভিযোগ উঠেছে সেখান থেকে বেশ কিছু নমুনা হারিয়ে গেছে। বন্দরনগরী চট্টগ্রামের 4টি সরকারি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে 750 থেকে 800। তার বিপরীতে নমুনা সংগ্রহ করা হচ্ছে 1300 থেকে 1500, আর এর ফলে অর্ধেকের বেশি নমুনা পরীক্ষা ছাড়াই আটকে থাকছে। চট্টগ্রামে করোনা রোগীদের নমুনা পরীক্ষার এই চিত্রকে তামাশা আখ্যায়িত করে সংক্রমণ নিয়ন্ত্রণে পরীক্ষার হার বাড়ানোর কথা বলছেন সুশীল সমাজ। এক্ষেত্রে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসক নেতাদের। 80 লক্ষ মানুষের চট্টগ্রাম নগর প্রধান হটস্পটে করোনা পরীক্ষার নামে যা হচ্ছে 15 দিনের রিপোর্ট পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে মানুষ মারা যাচ্ছে। এটা চট্টগ্রামবাসীর সাথে স্রেফ একটি তামাশা। আমরা যদি আরো কিছু ডায়াগনস্টিক সেন্টারের সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারি তাহলে এটার থেকে আমরা মুক্তি পাবো। নিয়ম অনুযায়ী পজিটিভ হওয়া রোগীদের 14 দিন পর 2 দফায় নমুনা পরীক্ষা করার কথা, কিন্তু বাসায় থেকে চিকিৎসা নিয়ে দিনের পর দিনগুলো সেসব রোগী নমুনা পরীক্ষা করাতে পারছেন না। 12 দিন পর্যন্ত গত হয়ে গেছে, এটার জন্য আমি চাকরি জয়েন করতে পারতেছি না। নমুনা জট সৃষ্টি হয়েছে স্বীকার করে সিভিল সার্জন জানান, এটা কমাতে করোনা পজিটিভ হওয়া রোগীদের দ্বিতীয় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। 3 দিন যদি জ্বর না থাকে এবং তার শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো কমে যেয়ে থাকে, ধরি যে তারা সুস্থতার পথে, 14 দিন আইসোলেশন থাকাটাই জরুরি, পরীক্ষাটা কোনো জরুরি না। অনেক অফিস আদালতে তারা অঘোষিত নীতিমালা করে রাখছেন যে নেগেটিভ না হলে তাদেরকে অফিসে ঢুকতে দেওয়া হবে না। এর কারণে একটা প্রচুর পরিমাণ নমুনা সংগ্রহ করতে হচ্ছে আমাদের। চট্টগ্রামে গত 2.5 মাসে করোনা আক্রান্ত হয়েছেন 6000-এর বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে 139 জনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নারায়ণগঞ্জে কিট সংকটে 3 দিন ধরে বন্ধ করোনা পরীক্ষা। পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ থাকায় জনভোগান্তি চরমে উঠেছে। একই সঙ্গে 2 মাসেও হাসপাতালের আইসিইউ চালু হয়নি। এই অবস্থায় দ্রুত সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন সিটি মেয়র। সংকট কাটাতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। শওকত আলী সৈকতের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বাসা বাড়িতে লোকে আমার জ্বালাচ্ছে, তোমার করোনা হয়েছে, আমি টেস্ট পাইতে আসি না। কয়েক ঘন্টা অপেক্ষা করেও নমুনা দিতে ব্যর্থ হন নারায়ণগঞ্জের এই নারী। বৃহস্পতিবার থেকে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা হাসপাতালের সামনে ঠায় দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরতে হয়েছে তাকে। গত 3 দিনে শত মানুষের গল্প একই। করোনা পরীক্ষার দুর্ভোগ ছাপিয়ে গেছে আক্রান্ত হওয়ার আতঙ্কে। হটস্পট চিহ্নিত হবার পরই নারায়ণগঞ্জের 300 শয্যা হাসপাতালটিকে কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। নমুনা পরীক্ষার জন্য বসানো হয় পিসিআর ল্যাব। গত 10 এপ্রিল প্রাতিষ্ঠানিক আইসোলেশন এবং 6 মে চালু হয় পিসিআর ল্যাবটি, কিন্তু 18 জুন হঠাৎ বন্ধ হয়ে যায় ল্যাবের কার্যক্রম। বলতেছে না আপনি এখনো রিপোর্ট আসে নাই, সবকিছু কার্যক্রম বন্ধ। তারা একবার বলতেছে ওখানে করায়, এই রুমে করায়, তো আমি গেলাম, কেউ বলতে পারতেছে না এই মুহূর্তে আমরা যাব কোথায়।
এদিকে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালু হয়নি এখনো। এ কারণে গুরুতর রোগীদের জীবন বাঁচাতে ছুটতে হচ্ছে রাজধানীতে। এই আইসিইউটা যদি দ্রুত তাড়াতাড়ি কার্যকর করে তাহলে আমাদের ঢাকা গিয়ে কষ্ট করতে হয় না। যেহেতু এটা করোনা ডেডিকেটেড একটা হসপিটাল, তো একজন করোনার মুমূর্ষু রোগীর সর্বোচ্চ সেবাটা এখানে দরকার। কিট এবং সরঞ্জাম সংকটের দোহাই দিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। অধিদপ্তরের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, এই কিটটি যারা সাপ্লায়ার তারা সাপ্লাই দেয়া মাত্র আমাদের এখানে আসবে, আমরা আবার চালু করব। গত 3 দিন টেস্ট করতে পারি নাই এবং কখন কিটটি পাবো এখন পর্যন্ত আমরা কনফার্ম না। এ অবস্থায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সিটি মেয়রের। আর সংকট মোকাবিলায় চেষ্টা চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। হসপিটালটাকে যত দ্রুত সম্ভব আরও ইকুইপমেন্ট দিয়ে যা যা প্রয়োজন সেগুলি দেওয়ার জন্য আমরা বারবারই জোরালো দাবি জানাচ্ছি এবং এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথেও কথা বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি এই পর্যন্ত সেভারাল টাইমস কল করেছি। কল করে আমি সিক অ্যান্ড টায়ার্ড হয়ে গেছি। নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালে 7,500 নমুনা পরীক্ষা করে 1,635 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলাদেশের করোনা পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে চীনা বিশেষজ্ঞ দল বলছে, দ্রুত টেস্ট আর দ্রুত পরীক্ষার ফল পাওয়া নিশ্চিত করেই রোধ করতে হবে সংক্রমণের পথ। সংক্রমণের চূড়ান্ত অবস্থা এখনও আসেনি সতর্ক করে চীনের দলটি বলছে, আক্রান্তের সংখ্যা কমাতে হলে যেতে হবে বৈজ্ঞানিক উপায়ে লকডাউনে। রোববার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। গত 8 জুন 2 সপ্তাহের জন্য বাংলাদেশে আসে চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ দল। নিজেদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে পরামর্শ এবং উত্তরণের উপায় নিয়ে কাজ করে তারা। সফরের শেষ দিনে কূটনৈতিক বিটের রিপোর্টারদের সাথে অনলাইনে মতবিনিময়কালে জানায়, এদেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ। বাংলাদেশের এখনো অনেক কিছুতে উন্নতি করতে হবে। সংক্রমণের চূড়ান্ত অবস্থা এখনো আসেনি। এটা রোধ করতে হলে ভাইরাস ছড়িয়ে পড়ার পথটা আগে কাটতে হবে। সেটা সম্ভব হয়নি। কখন চূড়ান্ত সংক্রমণ হবে সেটা বলা কঠিন। পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত গবেষণা করতে হবে। চীন উহান প্রদেশ লকডাউন করে পেয়েছে সুফল। বাংলাদেশের জন্য কি পরামর্শ? Expert team, they are frustrated because the awareness of the public. এদেশের মানুষের মধ্যে সচেতনতা না দেখে আমরা হতাশ। যদি আমরা উহান লকডাউন না করতাম তবে তা দ্রুত পুরো চীন এমনকি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ত। বাংলাদেশে এটা ভিন্ন। লকডাউন অবশ্যই কার্যকর। এটা না করা গেলে আজকের আক্রান্তের সংখ্যা কাল দ্বিগুণ হবে। তবে বাংলাদেশে এটা করতে হবে বৈজ্ঞানিক উপায়ে। তবে সবকিছুর আগে সংক্রমণ রোধে দরকার পরীক্ষা বাড়ানো। র্যাপিড টেস্টের পরিবর্তে পিসিআর টেস্টের পক্ষে আমরা। দ্রুত পরীক্ষা, দ্রুত ফলাফল, দ্রুত আইসোলেশন ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উত্তরণের উপায় নিয়ে বাংলাদেশ সরকারের জন্য নিজেদের সুপারিশ সহ একটি রিপোর্ট দূতাবাসে জমা দিয়েছে তারা। সোমবার দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে একদিনে মারা গেছেন আরও 39 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1464 জনে। এদিন 3531 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,12,306 জনে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বুলেটিনে তথ্য জানানো হয়। কোভিড সংক্রমণের 16তম সপ্তাহে পা রাখল বাংলাদেশ। আক্রান্তের হার এখনও উপরের দিকে। গড়ে প্রতিদিন শতকরা 22 জনের বেশি সংক্রমিত হচ্ছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, আগের দিনের তুলনায় 1,500 বেড়ে সবশেষ 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয় 15,585 জনের। শনাক্ত হন 3,531 জন। আরও 39 জন মারা যাওয়ায় প্রাণহানি 1,464 জন। আর 24 ঘন্টায় 1,084 জন সহ সেরে ওঠা ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে 45,000। দেশে এখন শনাক্তের বিপরীতে সুস্থতার হার 40.16%, আর মৃত্যুর হার 1.3%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 41 থেকে 60 বছরের মধ্যে রয়েছেন সর্বোচ্চ 24 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35, নারী 4 জন, 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 12 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 4 জন,
71 থেকে 80 বছরের 2 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। বরাবরের মতো মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়ার পাশাপাশি আক্রান্তদের মনোবল শক্ত রাখার উপর গুরুত্ব দেওয়া হয় বুলেটিনে। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবলকে দৃঢ় রাখবেন, নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা এবং ব্যায়াম এগুলো সবার জন্য অবশ্যই পালনীয় এই সময়, এবং শিশুদের প্রতি, গর্ভবতী মাদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। বুলেটিনে জানানো হয় নতুন 631 জন সহ বর্তমানে আইসোলেশনে আছেন 12,190 জন, আর 24 ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,819 জন। কোভিড পরীক্ষায় ঢাকায় যুক্ত হয়েছে আরও একটি ল্যাব। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে। বিশ্বজুড়ে করোনা মহামারী যখন আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, তখন বাংলাদেশে করোনাকালের 106তম দিন। 3.5 মাসের মাথায় এসে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা তার আগের সপ্তাহের আক্রান্তের এবং মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। আজকের বিশ্লেষণে তুলে ধরব কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 15,585 জনের, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 3,531 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 1,464 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,084 জন। এ নাগাদ সুস্থ হলেন 45,077 জন। দেখে নেব গেল 7 দিনের শনাক্তের চিত্র। আমরা শেষ সপ্তাহে দেখেছি যে প্রতিদিনই 3,500 করে প্রায় রোগী শনাক্ত হয়েছে। গেল 7 দিনে প্রায় 25,000-এর মতো রোগী শনাক্ত হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় 22%। এর মধ্যে 17 জুন সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে 4,008 জন। আজ রোগী শনাক্ত হয়েছে 3,531 জন। শনাক্তের হারটা 22.66%। এবারে দেখে নেব করোনাকালের 15 সপ্তাহের রেখাচিত্র। দেশের মাটিতে সর্বপ্রথম 8 মার্চ 3 জন করোনা রোগী শনাক্ত হয়। এর 1 মাসের মাথায় 8 এপ্রিল রোগীর সংখ্যা ছিল 218 জন। 8 মে তারও 1 মাস পর রোগীর সংখ্যা ছিল 10,827 জনের। পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা এবং সামাজিক সংক্রমণটা শুরু হয়। আমরা আজ 21 তারিখ মোট রোগীর সংখ্যা দেখছি 1,12,306 জন। আজকের এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে যুবকদের মৃত্যুর হারটাও কিছুটা বেড়েছে, তবে বাকি বিশ্বের মতো এখন পর্যন্ত সার্বিক চিত্র যদি আমরা দেখি, করোনায় আক্রান্ত হচ্ছে বেশি যুবকেরা, তবে মৃত্যুবরণ করছে প্রবীণেরা। তাই পরিবারের বয়সী লোকটার সুরক্ষার স্বার্থে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছে স্বাস্থ্য সংস্থাগুলো। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনার এই সময়ে জীবন রক্ষাকারী সুরক্ষা সামগ্রী যেন কাল হচ্ছে নগর জীবনে। ব্যক্তি বা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপি যেখানে সেখানে ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালেও এখনো পর্যন্ত এই বর্জ্য ব্যবস্থাপনার স্বাস্থ্যসম্মত কোনো পদক্ষেপই নেয়নি সিটি কর্পোরেশন। চিকিৎসকরা বলছেন, কঠিন এই সময়ে মরার ওপর খাড়ার ঘা হতে পারে এমন উদাসীনতা। রেজাউল হক রিপনের ছবিতে রাশেদ বাপি রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতাল প্রাঙ্গণের ভেতরেই যত্রতত্র ছড়িয়ে আছে মাস্ক, হ্যান্ড গ্লাভস, এমনকি ব্যবহৃত পিপিই। এসব ব্যবহারের পর পুড়িয়ে ফেলার নিয়ম থাকলেও এমন উদাসীনতা ডেকে আনতে পারে বিপর্যয়। অভিযোগ আছে, দিনের পর দিন হাসপাতালটির মূল ভবন লাগোয়া দেয়ালের সামনে এভাবেই পড়ে থাকে চিকিৎসা বর্জ্য। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতেও চরিত্র বদলায়নি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানটি। যেখানে সেখানে মাস্ক পরে আছে, হ্যান্ড গ্লাভস পরে আছে, এগুলো দেখলে তো ভয় লাগে। যত পরিষ্কার রাখা যায় আর কি ততই ভালো। হাসপাতালের সামনে এগুলো থাকা এটা ঠিক না। প্রতিনিয়ত যে হারে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে বাসাবাড়ির ময়লা আবর্জনাতেও করোনা রোগীর পরিত্যক্ত সামগ্রী মিশে থাকা অসম্ভব কিছু নয়। আর এসব কোনো প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়া খালি হাতে পরিষ্কার করায় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পরিচ্ছন্নতা কর্মীরা। বাসাবাড়ির ময়লার ভিতরে হ্যান্ড গ্লাভস, পোশাক সবই পাওয়া যায়। এগুলো কি পুড়ে ফেলা হয় নাকি একসাথে ফেলে দেয়? একসাথে ফেলা হয়, পুরানো হয় না, পুরানো হয় না। এসব বর্জ্যের শেষ পরিণতি দেখতে বর্জ্যবাহী একটি গাড়ির পিছু নেয় সময় সংবাদ। বিভিন্ন সড়ক পেরিয়ে গাড়িটি পৌঁছায় উত্তর সিটির আমিন বাজার ল্যান্ড ফিলিং স্টেশনে। তবে স্পর্শকাতর ময়লা আলাদা করে ধ্বংস করা তো দূরের কথা, আগের মতো স্তূপাকারে ফেলে যায়
গাড়ি। চিকিৎসকরা বলছেন সংকটকালীন এই সময়ে সামান্য উদাসীনতাও ডেকে আনতে পারে করুণ পরিণতি। অন্যদিকে শীঘ্রই পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের আশ্বাস উত্তর সিটির। বিভিন্ন এলাকায় যে আমরা ক্যাম্পেইন করার কার্যক্রম হাতে নিয়েছি, যাতে এই ধরনের বর্জ্য নর্মাল বর্জ্যের সাথে রাখা না হয়। প্রথমেই এই বর্জ্যটা ঢাকনাযুক্ত যে কোনো একটা জায়গায় আমি রাখব। সিটি কর্পোরেশন তাদের মতো নিয়ে গিয়ে সেগুলোকে হয় পুঁতে ফেলবে, না হয় পুড়িয়ে দিবে। রাজধানীর 2 সিটিতে প্রতিদিন প্রায় ৬,২৫০ টন বর্জ্য তৈরি হয়। করোনাকালে এর সঙ্গে যুক্ত হয়েছে বিপুল পরিমাণ পরিত্যক্ত সুরক্ষা সামগ্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের 10টি জেলার রেড জোন ঘোষণা করা নির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সোমবার থেকেই কোভিড-19 রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চলমান ঝুঁকি বিবেচনা ওইসব জেলার যেসব উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে করোনার প্রকোপ বেশি, সেগুলো বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটির আওতায় থাকবে। রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি কার্যকর হবে। জেলাগুলো হলো চট্টগ্রাম, বগুড়া, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও মাদারীপুর। প্রবাসের সময় আরও থাকছে। গ্রামীণ সড়ক ও কালভার্ট নির্মাণে 20 কোটি টাকা করে পাচ্ছেন এমপিরা। করোনাকালে এমন বরাদ্দ নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের। জনগণ চায় বলে অনুমোদন দাবি পরিকল্পনা মন্ত্রী। করোনা প্রাদুর্ভাবে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলোর গতিধারা বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। রোববার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি কথা বলেন। করোনা সতর্কতায় ভিডিও কনফারেন্সে এই সভায় সভাপতিত্ব প্রধানমন্ত্রী। জীবন চলমান রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও জোর আহ্বান জানান তিনি। করোনা পরিস্থিতিতে একরকম অচল অবস্থার মধ্যেও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড চলমান রাখার জোর চেষ্টা করছেন নীতি নির্ধারকরা। রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের নিয়মিত সভা। করোনার সংক্রমণ সতর্কতায় এই বৈঠকে গণভবন থেকেই ভিসে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ সময় এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই সরকার প্রধান বলেন, মহামারী মোকাবিলার পাশাপাশি তার সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উন্নয়নের গতিধারা বজায় রাখতে। করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি এই ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখবো। সেই কারণেই শত সমস্যার মাঝেও আমরা ব্যবস্থা করেছি। করোনায় পাল্টে যাওয়া পরিস্থিতিতেও চলমান জীবনে সবাইকে সাবধান থাকার জোর অনুরোধ জানান প্রধানমন্ত্রী। সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। জীবন চলতে থাকবে, কারণ স্থবির থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। এই বৈঠকে ৯,৪৬০ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনলাইন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, খাল কাটায় অনিয়ম বন্ধের নির্দেশের পাশাপাশি সব জেলখানায় ভার্চুয়াল বা অনলাইনে আদালতের কার্যক্রম চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীর সমর্থন নিয়ে এই লক্ষ্মীপুর 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অর্থ ও মানব পাচারে অভিযুক্ত কাজী শহীদ ইসলাম পাপুল। তবে কুয়েতে তাকে নিয়ে তোলপাড়ে এখন বিব্রত সরকারি দল। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ বলছে, রাজনীতিতে সক্রিয় না হলেও কেন্দ্রের চিঠির কারণেই পাপুলের পক্ষে নির্বাচনের মাঠে নেমেছিলেন তারা। এদিকে কুয়েতে তার কোম্পানির 138 কোটি টাকা জব্দের প্রক্রিয়া শুরু করেছেন দেশটির আদালত। মানব পাচারের অভিযোগে এমপি পাপুল কুয়েতে গ্রেফতারের পর আলোচনা সমালোচনা চলছে। স্বতন্ত্র সংসদ সদস্য হলেও গত জাতীয় নির্বাচনে তার পক্ষে কাজ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন্দ্রের এক চিঠিতে বলা হয়েছে, শহীদুল ইসলাম পাপুল আওয়ামী লীগের নিবেদিত নেতা ও সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে সে এই রাজনীতির সঙ্গে জড়িত। লক্ষ্মীপুর আওয়ামী লীগের এক নেতা বলছেন, কেন্দ্রের এমন চিঠির কারণেই তাকে বিজয়ী করতে মাঠে নেমেছিলেন তারা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি থেকে এটা চিঠি আসলো, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে গেছে, ধানের শীষ ঠেকানোর জন্য স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য শহীদুল ইসলাম পাপুল সাহেবকে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলছেন, দেশের বাইরে এমপি গ্রেফতারে বিব্রত তারা। এটি খুবই লজ্জাজনক, নিন্দনীয় এবং বাংলাদেশের সংসদ সদস্যদের আত্মমর্যাদা হানিকর। অপ্রুদের মতো লোকরা হঠাৎ করে উড়ে এসে যাতে জোরে না বসতে পারে। জাতীয় সংসদের চিফ হুইপ জানান, কুয়েতে অপরাধ প্রমাণিত হলেই আইন অনুযায়ী ব্যবস্থা। এটা এখনো তো চার্জশিট হয়নি, এটা প্রমাণ হোক বা তদন্ত শেষ হোক, তখন বোঝা যাবে। পাপুলের বিরুদ্ধে নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ রয়েছে। এ বিষয়ে হাইকোর্টে রিট হলেও পাপুলের লোকজন ভয়ভীতি দেখানোয় আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান রিটকারী আইনজীবী। বিপর্যস্ত অর্থনীতি, ভাটা পড়েছে রাজস্ব আয়ও। এমন সংকটের সময় গ্রামীণ সড়ক আর কালভার্ট নির্মাণের নামে এমপিদের দেয়া হলো মাথাপিছু 20 কোটি টাকা। অর্থনীতিবিদরা এই নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, সংকটকালীন অর্থ বরাদ্দে সরকারকে প্রয়োজন বুঝে ব্যয় করতে হবে। অন্যদিকে পরিকল্পনা মন্ত্রীর দাবি, জনগণের চাহিদা আছে বলেই বরাদ্দ দেয়া হয়েছে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। করোনা সংকটে টানা প্রায় 2.5 মাস সাধারণ ছুটিতে অনেকটাই স্থবির ছিল দেশের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। শেষ হতে যাওয়া অর্থ বছরেই ঘাটতি প্রায় 80,000 কোটি টাকা। অথচ এমন প্রেক্ষাপটেই 280 সংসদ সদস্যকে মাথাপিছু 20 কোটি টাকা করে রাজনৈতিক বরাদ্দ দিচ্ছে সরকার। গ্রামীণ অবকাঠামো নির্মাণের নামে সম্পূর্ণ এডিপি বহির্ভূত প্রকল্পের ব্যয় 6,476 কোটি টাকা, যা অনুমোদন দিয়েছে একনেক। সংকটে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, জনস্বাস্থ্য নাকি অবকাঠামো? এমন প্রশ্নে পরিকল্পনা মন্ত্রীর জবাব, জনগণের চাহিদা আছে বলেই দেয়া হয়েছে অনুমোদন। সম্পূর্ণ প্রিয় গ্রামীণ অবকাঠামো এবং ওখানে সড়ক আছে, ছোট ছোট সেতু আছে, কালভার্ট আছে। 6,476 কোটি 65 লক্ষ টাকা। এই সময় আপনার এমপিদের জন্য কেন প্রকল্প নিলেন, যেখানে আপনার রেভিনিউ অবস্থা খারাপ? রেভিনিউ তো আপনি খারাপ বলছেন, আমরা খারাপ তো বলছি না, আমি তো খারাপ স্বীকারও করি না। এই মুহূর্তে এ ধরনের প্রকল্প অনুমোদনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই অর্থ কাজে লাগানো যেত সংকটকালীন প্রয়োজন মেটাতে। পরিকল্পনা কে করবে? স্থানীয় উন্নয়নের বাস্তবায়ন করা করবে। এটা কিন্তু দীর্ঘদিন যাবত একটা বিতর্ক চলছে এবং এটা কিন্তু সলভ হয় নাই। আমি যা রাস্তাঘাট করেছি তা দিয়ে কিন্তু আমার জনগণ চলতে পারবে, কিন্তু জনগণকে বাঁচাতে হবে। কাজে যৌক্তিকতা তখন তৈরি হবে যদি এটা মানুষের কাজে লাগে। এখান থেকে কিছু অর্থ সাশ্রয় করে করোনা পরিস্থিতির মোকাবেলায় স্বাস্থ্য খাতে ঢেলে সাজানো, অনলাইন শিক্ষার জন্য বরাদ্দ রাখা, কৃষকদের জন্য আরো বেশি পরিমাণে সুরক্ষা প্রদান, সামাজিক সুরক্ষা প্রদান, এগুলোতে আরো বেশি বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন 20টি আসনের সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ এই আর্থিক সুবিধার বাইরে থাকছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ক্যাপ্টেনের সাহসিকতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি লাইটারের জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের ধাক্কায় পণ্যবাহী লাইটারের জাহাজটিতে পানি ঢুকে পড়লেও নির্ভীক ক্যাপ্টেন উত্তাল সমুদ্রে জাহাজটি চালিয়ে তীরে নিয়ে আসেন। তার সাহসী পদক্ষেপে প্রাণে রক্ষা পেয়েছেন 14 জন নাবিক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন সাখওয়াত টিপু। শনিবার রাতভর চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে মোটর ডাল খালাস করে লাইটারের জাহাজ এমভি গোলাম রহমান ভোর 6টার দিকে জাহাজটি রওনা দেয় খুলনার নয়াপাড়ার উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে গিয়ে চট্টগ্রাম বন্দরের একটি মাদার ভেসেলের সাথে জাহাজটি ধাক্কা লাগে। আর মাদার ভেসেলের ধাক্কায় লাইটারের জাহাজের তলা ফুটো হয়ে সেখানে পানি ঢুকে যায়। কিন্তু লাইটার জাহাজের মাস্টার রিপন সাহসিকতার সাথে জাহাজটি চালাতে শুরু করে। সেখানে 14 জন নাবিক আতঙ্কগ্রস্ত থাকলেও মাস্টার রিপন সাহসিকতা দেখিয়ে জাহাজটি চালিয়ে পতেঙ্গা উপকূলে নিয়ে আসে। আর এর ফলে রক্ষা পেয়েছে জাহাজটির 14 জন নাবিক এবং সেখানে থাকা 940 মেট্রিক টন মটর ডাল। রিপন ও মাদার ভেসেলের থেকে মটর ডাল লোড করার পরে নওয়াপাড়ার উদ্দেশ্যে সেলিং করে এবং কিনার থেকে প্রায় 7 নটিক্যাল মাইল বাহিরে এই দুর্ঘটনা ঘটে। সিনিয়র মাস্টার আমাদের মেরিনের তো অনেক সাহসিকতা দেখিয়ে ও জাহাজটা কিনার সাইডে নিয়ে আসছে, সিবিজের চড়ার সাইডে। এখন জাহাজ মোটামুটি আছে, সেভে আছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে যদি জাহাজটা ডুবে যেত তাহলে 14 জন প্রাণহানির সাথে এবং পণ্য সবগুলিও নষ্ট হয়ে যেত। কিন্তু তিনি সাহসিকতা দেখিয়ে জাহাজটিকে চালাতে পেরেছেন। অন্তত 7 নটিক্যাল মাইল তিনি চালিয়ে এনেছেন এই জাহাজটিকে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূল থেকে কমল দে, সময় সংবাদ।
করোনা রোগীদের সুবিধার্থে কক্সবাজারের টেকনাফে চালু হলো আইসোলেশন সেন্টার, যেখানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গারাও। উদ্যোক্তা প্রতিষ্ঠান IRC বলছে 60 শয্যার এই আইসোলেশন সেন্টারে কোভিড-19 চিকিৎসায় রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের টেকনাফে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন 170 জন। তবে করোনা চিকিৎসায় এই জনপদে ছিল না কোনো আইসোলেশন সেন্টার। এমন বাস্তবতায় কোভিড চিকিৎসায় এগিয়ে আসে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের সুবিধার্থে 60 শয্যার আইসোলেশন সেন্টার চালু করে সংস্থাটি। বিনামূল্যে দেয়া হবে সব ধরনের চিকিৎসা সেবা। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হবে করোনা আক্রান্তদের। এখানে আমাদের বলে যে নো ডিনাইল পলিসি, এখানে কাউকে আমরা ফেরত পাঠাবো না। যেহেতু ক্যাম্প 23 শ্যামলাপুরে রেফিউজি এবং হোস্ট কমিটি একই সাথে অবস্থান করে, যারাই এখানে সাহায্যের জন্য আসবে তাদেরকে সমানভাবে সব রকম ব্যবস্থা করা হবে। এবং এখানে যে মিনিমাম 14 দিন থেকে 21 দিন পর্যন্ত যে রোগীরা থাকবেন তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা বিনামূল্যে IRC থেকে প্রদান করা হবে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এটা ছাড়াও টেকনাফ উপজেলায় ভবিষ্যতে আরও এরকম সেন্টার দরকার বলে আমি মনে করি, কেননা রোগ দিন দিন বাড়তেছে। 60 জনের একটি দক্ষ স্বাস্থ্যকর্মীর দল 24 ঘন্টা চিকিৎসা সেবা দিবেন এই সেন্টারে। রোগীদের জন্য প্রতিটি বেডের সাথে রয়েছে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা, নারী পুরুষের জন্য আলাদা ওয়ার্ড ও 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ সুবিধা চালু করতে গ্রামীণ ফোনের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে বাংলাদেশ চ্যালেঞ্জ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় আরও জানান, কর্মসূচির আওতায় শহর উপশহরের পর গ্রামের স্থাপনা ও রাস্তা গুগল ম্যাপে সংযুক্ত করা হয়েছে। এতে ঘরে বসে 31,000 তরুণ তরুণী 1,10,000 ম্যাপ যুক্ত করেছে। অনুষ্ঠানে বিজয়ী শীর্ষ 100 জনের নাম ঘোষণা করেন প্রতিমন্ত্রী। আমাদের দীর্ঘ 11 বছরের যে ডিজিটাল বাংলাদেশের যে অগ্রযাত্রা, যার ফলে কিন্তু আজকে বাংলাদেশের 10 কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং গুগল ম্যাপ এবং ওপেন স্ট্রিট এগুলো ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। পরিবর্তনটা আসলে প্রকৃতির নিয়ম, আর সেই পরিবর্তনের সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। এবং পৃথিবী পরিবর্তনের ক্ষেত্রে তরুণরাই সবসময় অগ্রগামী ভূমিকা পালন করেছে। আজকে হয়তো একটা স্টেশন আমরা পার করলাম, কিন্তু আমরা চূড়ান্ত ডেস্টিনেশনে তখনই যাব যখন বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ 21 সালে জয়নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং 41 সালে একটি জ্ঞান ভিত্তিক উন্নত বাংলাদেশে পরিণত হব। সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, দিনকে দিন করোনার পরীক্ষা যেন তামাশায় পরিণত। 2 সপ্তাহ মিলছে না ফল। দেশে শিশুসহ আর 39 জনের মৃত্যু। রেড জোন ঘোষিত 10 জেলায় নির্দিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন। বাংলাদেশের করোনা পরিস্থিতিতে হতাশ চীনের বিশেষজ্ঞ দল। টেস্ট ছাড়া সংক্রমণ রোধের কোনো উপায় জানা নেই তাদের, বললেন এখনো পিক আসেনি। আওয়ামী লীগের সমর্থন নিয়ে সংসদে জিতেছিলেন আদম ব্যাপারী পাপুল, এখন বিব্রত সরকারি দল। কুয়েতে জব্দ হচ্ছে কোম্পানির 138 কোটি টাকা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।